আমাদের অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ এই যে সংকটকে অতিক্রম করতে হবে। আমার প্রথম প্রায়োরিটি কি হবে? ল অ্যান্ড অর্ডার। আমার দ্বিতীয় প্রায়োরিটি হবে ল অ্যান্ড অর্ডার। আমার তৃতীয় প্রায়োরিটি হবে ল অ্যান্ড অর্ডার এবং তারপরে কর্মসংস্থান। কস্ট অফ বিজনেসও বাড়বে, ইজ অফ বিজনেসও হবে না। মানে আমাদের এই যে কাগজের বোঝা বাড়াবার অনিয়ন্ত্রিত একটা আকাঙ্ক্ষা আছে। বরাদ্দের বিন্যাসটা কি? আমাদের কিছু যেটাকে বলে গেড়ে বসা কিছু দুষ্ট চক্র আছে। আমার করের টাকা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটার একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে। বন্ধ এবং রুগ্ন প্রকল্পকে চালু করা কিন্তু একটা নতুন প্রকল্প স্থাপন করার চেয়ে অনেক বেশি কঠিন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ টেলিভিশনের বাজেট নিয়ে বিশেষ আয়োজন বাজেট স্পেশালে। আপনারা জানেন যে আগামী বৃহস্পতিবার মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে তার জীবনের প্রথম বাজেটটি পেশ করবেন। আজ তিনি সংসদে বাজেটের কিছুটা আভাস দিয়েছেন, আকার আয়তন কীরকম কী হচ্ছে না হচ্ছে, কোথায় তিনি গুরুত্ব দিতে চান। তবে গুরুত্বের জায়গা হলো যে রাজনৈতিক সরকার দীর্ঘদিন পর বাজেট দিচ্ছে। এটা রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক দর্শন, কি হওয়া দরকার, কি হওয়া উচিত এবং বর্তমান বাস্তবতায় সেটা কিভাবে বাস্তবায়ন হবে, এটা একটা বড় প্রশ্ন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য অত্যন্ত সম্মানিত দুজন অতিথি আমাদের সাথে আছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, এবং আছেন ব্যারিস্টার নিহাদ কবির, সাবেক প্রেসিডেন্ট MCCI। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে সময় দেওয়ার জন্য। ডক্টর জিল্লুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি শুরুতেই বললাম যে বাজেটের রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন কি হওয়া দরকার, আপনি কি মনে করেন? এখন দুটি চ্যালেঞ্জ। একটি হচ্ছে কোভিডের সময়কাল থেকে বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিক একটা সংকটের আবর্তের মধ্যে আছে। কোভিডের ধাক্কা সারতেই ইউক্রেন যুদ্ধের ধাক্কা, তারপরে আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের একটা অনিশ্চয়তার ধাক্কা, এবং সবচেয়ে সাম্প্রতিক সময় হচ্ছে ইরান যুদ্ধের ধাক্কা। এই যে ধারাবাহিক সংকট থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় পাচ্ছে না, এই সংকট অতিক্রম করার একটা চ্যালেঞ্জ প্রথমটা। তার মানে হচ্ছে এটা একটা ইমিডিয়েট চ্যালেঞ্জ, স্বল্পকালীন চ্যালেঞ্জ। কিন্তু এখন আরেকটি জায়গায় ওই দর্শনের কথা যেটা বললেন, যে একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতি। আমরা LDC গ্র্যাজুয়েশনের কথা বলা হচ্ছে, তার মানে আমরা এক ধরনের উন্নয়ন কৌশল থেকে আরেক জায়গায় যাওয়া দরকার। আমাদের সুনির্দিষ্ট চিহ্নিত কিছু দুর্বলতা দাঁড়িয়ে গেছে। এই যে একটা দীর্ঘ সময় ধরে যে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন আমলের একটা বৈশিষ্ট্য ছিল যে এক ধরনের প্রবৃদ্ধির কৌশল নিয়ে তারা আগাচ্ছিলেন, যেখানে প্রবৃদ্ধি হয়তো ছিল কিন্তু কর্মসংস্থান হচ্ছিল না, আর দারিদ্র্য বিমোচনের মাত্রাটাও কমে আসছিল। তো সব মিলিয়ে আমাদের অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ এই যে সংকটকে অতিক্রম করতে হবে, আবার বাংলাদেশের অর্থনীতিকে নতুন একটা ফুটিংয়ে দাঁড় করাতে হবে। রাইট, আমি আবারও আসবো আপনার কাছে। ব্যারিস্টার নিহাদ কবির, দীর্ঘদিন ধরেই ব্যবসায়ী সমাজ থেকেই বলা হচ্ছিল, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে, যে রাজনৈতিক সরকার আসলে ব্যবসায়ীদের যে অনিশ্চয়তা সেটা অনেকখানি কেটে যাবে, বিনিয়োগের যে স্থবিরতা বা কর্মসংস্থানের যে একটা স্ট্রাগল সেটা কমে আসবে। আপনারা যেহেতু রাজনৈতিক সরকার তার প্রথম বাজেট দিচ্ছে, কি আশা করেন যে কোন ধরনের রূপরেখা এই সরকার দিবে এবং যার মাধ্যমে এই সংকটগুলো কেটে যাওয়া সম্ভব হবে? প্রথমত আমি যেটা বলবো, যে চ্যালেঞ্জগুলোর কথা জিল্লুর ভাই বললেন সেগুলো তো আছেই, এবং সে কারণে এই সরকার তার প্রথম যে বাজেট দিতে চাচ্ছে অনেকগুলো কনস্ট্রেন্টের মধ্যে থেকে তারা বাজেট তাদেরকে দিতে হবে, এবং তার মধ্যে একটা অনেক বড় কনস্ট্রেন্ট হচ্ছে রেভিনিউ কালেকশন। একটাকে মাথায় রেখে এই সরকারকে আমরা ব্যবসায়ী সমাজ থেকে নিশ্চয়ই সময় দেব, অনেকটা সহানুভূতির সঙ্গে দেখব, যেটা আমরা সাধারণত সরকারকে বাজেটের সময় আমরা দিতে চাই না। কিন্তু এখানে শুধু অর্থনৈতিক দিকটা দেখতে আমরা চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি যে আমাদের এই বিভিন্ন পট পরিবর্তনের মাঝে, যেটা বললেন দীর্ঘকালীন একটা সময়, সেটা যেরকমই হোক একটা সিস্টেম ছিল, এখন একেবারে একটা সিস্টেমের বাইরে চলে গিয়েছি। এই সরকারের বোধহয় 4 মাস এখনো হয়নি। আমার প্রথম, যদি আমাকে বলেন যে আমার প্রথম প্রায়োরিটি কি হবে, ল অ্যান্ড অর্ডার। আমার দ্বিতীয় প্রায়োরিটি হবে ল অ্যান্ড অর্ডার। আমার তৃতীয় প্রায়োরিটি হবে ল অ্যান্ড অর্ডার এবং তারপরে কর্মসংস্থান। কারণ আমাদের এখানে একটা
সমাজে একটা যে টানাপোড়েন এসে গেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গতকালও গত পরশু একটা বড় গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। গতকাল একজন অত্যন্ত বড় উদ্যোক্তা বলেছেন তিনি ৭৫,০০০-এর মধ্যে ১০,০০০ লোক কর্মী বাদ ছাঁটাই দিবেন। করে দেবেন। এই যে একটা আমাদের মধ্যে যেটা আমি যদি বলি এভাবে, মানে আমি ঠিক বাজেট অর্থনীতি এভাবে বলছি না, আমি বলছি যে একটা ফিল গুড ফ্যাক্টর যদি দেশে না আসে, যদি না থাকে, বাজেটে যতই আমরা যাই লিখি না কেন সেটা খুব একটা কাজে আসবে না। এই এবং law and ফিল order-টা- গুড ফ্যাক্টরটা আনার জন্য আমাদের যারা এখন রাজনৈতিক নেতৃত্বে আছেন তাদের দায়িত্ব আমাদের মধ্যে এই কনফিডেন্সটা নিয়ে আসা, যে তারা জানেন তারা কি করছেন, তারা আমাদেরকে কোথায় নিয়ে যেতে চান, এবং সেই জায়গাটা এমন একটা জায়গা হবে যেখানে আমরা যেতে চাই। ল অ্যান্ড অর্ডারটা বাজেট দিয়ে কতটুকু অ্যাড্রেস করা সম্ভব? ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে রিসোর্সেস তো নিশ্চয়ই অ্যাডিকুয়েটলি দিতে হবে, এবং সেটা মানে খুব পরিষ্কারভাবে বলে দিতে হবে যে সেটা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তাদের মোরাল ফিরিয়ে আনার জন্য না, সেখানে আইন আদালত রয়েছে। আইন আদালত বিচার ব্যবস্থার প্রতি যাতে আমাদের সাধারণ নাগরিকদের আস্থা ফিরে আসে, সেগুলো কিন্তু বাজেটের মধ্যে বিভিন্ন বরাদ্দের মধ্যে দিয়ে এটা প্রস্ফুটিত করে তোলা যায়। রাইট। আপনি একটা কথা বারবারই বলে থাকেন যে আমাদের দেশের যেই আইন কানুনগুলো আছে সেগুলোতেও একটা বড় ধরনের সংস্কার দরকার, সেটা ব্যবসায়িক ক্ষেত্রে হোক বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই হোক। এই সংস্কারগুলো কি বাজেটে থাকা দরকার বলে মনে হয় আপনার? আইন শৃঙ্খলা ইত্যাদি ব্যাপারে না, তবে ব্যবসায়ের ব্যাপারে, ব্যবসায়িক যে ক্ষেত্রে সেখানে, এবং বিশেষ করে আমাদের প্রতিটি সরকারই বলে থাকেন যে কস্ট অফ বিজনেস আমরা কমিয়ে আনবো, ডিফিকাল্টি অফ বিজনেসগুলোকে কমিয়ে আনবো, সেগুলো করা প্রয়োজন। কিন্তু আমি একটা ছোট উদাহরণ দিই। ফর এক্সাম্পল, রাজস্ব আদায়ের জন্য টিন সার্টিফিকেট সবাই নিচ্ছেন কিনা, যাদের নেয়ার কথা সেটা দেওয়ার জন্য এখন করা হয়েছে যে প্রতিটি কোম্পানি যখন তাদের টিন নিতে যাবেন, প্রত্যেক শেয়ার হোল্ডারের টিন এবং এনআইডি জমা দিতে হবে। তো এটা একটা প্রায় মানে এটা করা যাবে না। এর কারণে কস্ট অফ বিজনেসও বাড়বে, ইজ অফ বিজনেসও হবে না। তো এই ধরনের ছোটোখাটো অনেক কিছু আছে যেগুলো খুব দ্রুতই কিন্তু সরিয়ে নেওয়া যায়। এই বার্ডেনগুলো ব্যবসায়ীদের কাঁধের উপর থেকে কিন্তু সরিয়ে নেওয়া যায়। রাইট। স্যার, অর্থমন্ত্রী সম্প্রতি বলেছেন যে মাত্র ৩ মাস সরকার ক্ষমতায়, আর ১.৫ মাস উনি সময় পেয়েছেন একটা বাজেট তৈরির জন্য। এটা তার জন্য আসলেই একটা চ্যালেঞ্জিং জায়গা। আপনি কি মনে করেন যে এটা বলে আসলে তিনি কি খানিকটা দায় এড়াতে চাইছেন, বা এই কঠিন কাজটা কতটা সম্ভব হবে সেরকম কিছু বলতে চেয়েছেন? না, আমার মনে হয় আমরা বেনিফিট অফ দি ডাউট ওনাকে দিই। আসলে ওনারা টেকনিক্যাল অর্থে ওটা সত্য কথা, ১.৫ মাসের মতো সময় পেয়েছেন। বাট ১.৫ বছর অন্তর্বর্তীকালীন সরকারের ১.৫ বছর তো প্লাস ওনাদের ইলেকশন ম্যানিফেস্টো দেওয়া আছে আরও আগে থেকে। সো সেই অর্থে ওনারা প্রস্তুতির সময় অনেক পেয়েছেন। এমন না যে হয়তো উনি পাননি, কিন্তু ওনাদের ব্যাকগ্রাউন্ড টিম তাদের কাজ করার কিন্তু প্রস্তুতি। সো সময়টা ওইভাবে আই থিঙ্ক বিবেচ্য বিষয় অত বেশি নয়। কারণ এখানে আমাদের দেশে যেটা বললাম, প্রেক্ষিতটা হচ্ছে ওনারা একটা লম্বা সময় পেয়েছেন। সো দায় এড়ানোর নয়, উনি যেটা বলেছেন সেটা টেকনিক্যালি এক অর্থে সত্য কথা। কিন্তু আমি নিহাদের কথা সূত্র ধরে একটা কথা বলতে চাচ্ছি, যে এই যে ইজ অফ ডুইং বিজনেস, এই যেটা বললে আমাদের, এবং আপনি বললেন যে বাজেটকে আইন শৃঙ্খলাকে কীভাবে অ্যাড্রেস করবে, কিন্তু আপনি কিন্তু শুরু করেছিলেন প্রথম বক্তব্য যে বাজেটটা কিন্তু শুধু একটা অ্যাকাউন্টেন্টের বিষয় নয়। তাহলে তো শুধু আমরা ওই পার্টটাই দেখতাম, বরাদ্দ কোথায় কী আছে, যোগ বিয়োগ করে আমরা মিলছে কিনা। বাজেটে কিন্তু একটা দর্শন আছে, এবং এই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হবে সেটা কি দর্শন তারা আমাদের দেখাচ্ছেন। কোন শুধু অর্থনৈতিক দর্শন নয়, রাজনৈতিক অর্থনৈতিক দর্শনটাও দেখাতে হবে। এই যে আমাদের একটা অতি প্রবণতা আছে, এই যে আপনার এই যে যেটা বললেন না উনি, যে শেয়ার হোল্ডারদের প্রত্যেকের মানে আমাদের এই যে কাগজের বোঝা বাড়াবার অনিয়ন্ত্রিত একটা আকাঙ্ক্ষা আছে আমাদের সংস্থাগুলোর মধ্যে। 1 কপি দিতে হবে না, এটা 5 কপি দিতে হবে। কি 5 কপি দিয়ে কি করে কোথায় যায় সেটা আমরা জানি না। লাইসেন্সিং প্রতি বছর নবায়ন করতে হবে,
এই যে অ্যানুয়াল রিনিউয়াল অফ লাইসেন্সেস, আমি তো শুনি অনেক ব্যবসায় প্রতিষ্ঠান ইত্যাদি। সো এইখানে আপনার এই যে অর্থনৈতিক যে দর্শনটা কিন্তু শুধুমাত্র কোন খাতে কী দিচ্ছে তা নয়। আমি যারা অর্থনীতি চালাবেন সেটা নিহাতদের মতো বড় মাপের অ্যাক্টররা, অথবা সেই কলিমুল্লাহ ছোট মাপের এসএমই বা তারও নিচের অ্যাক্টররা, এরাই কিন্তু অর্থনীতি চালাবে। মূল কাজ হবে বাজেটের এবং সরকারের। এনাদের পাশে আমরা সঠিকভাবে দাঁড়াতে পারছি কিনা। অর্থমন্ত্রী একটা কথা বরাবরই বলে আসছেন যে উনি এবার স্বাস্থ্য এবং শিক্ষায়, যেটা অত্যন্ত আকাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় দুটো খাত, বরাদ্দটা যে কোনো সময়ের চেয়ে বাড়াবেন। আমরা এর আগে বড় বড় বরাদ্দ দেখেছি, কিন্তু বাস্তবায়নের জায়গায় সবসময় এটা হোঁচট খেয়েছে। এখনও কি আমরা শুধু বড় বরাদ্দ দেখেই সন্তুষ্ট থাকবো, নাকি আপনি এমন কোনো রূপরেখা তার মধ্যে দেখতে পান যেটা তিনি বাস্তবায়নে সরাসরি কাজ করতে পারবেন? না, আমি তো মানে এটা আমরা যারা চাই, আমাদেরও চাওয়ার একটা দুর্বলতা আছে। আমরা বাজেট বরাদ্দ শিক্ষা স্বাস্থ্যে বাড়াবে, এবং আমরা তো এটা দেখলাম স্বাস্থ্যে সম্ভবত দ্বিগুণ করবে। এমন একটা বাস্তবতায় যে বর্তমান বরাদ্দ ব্যবহার করতে পারছে না, এবং স্বাস্থ্য হচ্ছে ওই মন্ত্রণালয়ের একটা যেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইউটিলাইজেশন ক্যাপাসিটি। তার মানে হচ্ছে যে কি, তার মানে হচ্ছে বরাদ্দ বাড়ানো একমাত্র বিষয় নয়। এখানে কিন্তু একদিকে আমরা বলছি যে করছে না, আপনার বরাদ্দ কম, বাস্তবায়ন সম্ভাবনা নয়। আবার অন্যদিকে অনেকগুলো চিহ্নিত জায়গা আছে, কালকে যদি পয়সা দেওয়া হয় কালকেই কিন্তু একটা ভালো ফলাফল আসবে। আমি একটা উদাহরণ দিই, যেমন প্রাথমিক স্বাস্থ্য খাতটা দুর্বল হয়ে কেন আছে? কারণ 40% ভ্যাকেন্সি আছে প্রাইমারি এই যে স্বাস্থ্যের, এই যে ইউনিয়ন হেলথ কমিউনিটি ক্লিনিক, একটা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, ইউনিয়ন সাব সেন্টার, এইগুলো হচ্ছে যে স্তম্ভ। এগুলোতে 40% ভ্যাকেন্সি আছে। কালকে যদি আপনি অর্থায়নটা করে দেন যে এই 40% ভ্যাকেন্সি শুধু পূরণ করলাম, কালকেই কিন্তু প্রাথমিক স্বাস্থ্য একটা বেগ পাবে অ্যাকচুয়ালি। এই ধরনের আরও অনেক আছে। আমরা যেমন এই যে প্রাইমারি এডুকেশন স্টাইপেন্ড প্রোগ্রাম আছে, এখানে দেখি যে আপনার সেই 2004-এ বিএনপির আমলে প্রথম এটা চালু হয়েছিল, যে ভাতাটা যে অ্যামাউন্ট, এত মূল্যস্ফীতি এত বছর পরে সেটা এখানে যদি আপনি একটু বাড়িয়ে দেন। সো আমি বলছি যে স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো অবশ্যই জরুরি, কিন্তু আমি যেটা অনুরোধ করব এবং আপনাদেরকে অনুরোধ করব, আমরা কিন্তু একটু নিবিড় বরাদ্দের বিন্যাসটা বিশ্লেষণ করা দরকার। বরাদ্দ হচ্ছে একটা মোটা দাগের কথা, আপনি ফিগার ইউজ করছেন 9 লাখ কোটি ইত্যাদি ইত্যাদি। বরাদ্দের বিন্যাসটা কি, খাতের মধ্যে কোনটাকে দেয়া হচ্ছে? আমি একটা সতর্কবাণী উচ্চারণ করতে চাই। আমাদের উঁচু বরাদ্দের ধারাবাহিকভাবে আমরা দেখেছি, এবং স্বাস্থ্য এবং শিক্ষা খাতেও আমাদের প্রবণতা থাকে অবকাঠামোটাকেই বরাদ্দের সবচেয়ে বড় পার্টটা নিতে। সেদিনও শুনলাম 101টা উপজেলা হেলথ কমপ্লেক্সকে 101 শয্যায় উন্নীত করা হবে। মূল সমস্যা হয়ে গেছে সমন্বিত চিন্তার অভাব। আমরা ওই হয়তো বিল্ডিং আরও 3টা হবে, সেবা কিন্তু যে পর্যায়ে আছে সেভাবে থাকবে। সো এই যে আমরা সমন্বিত, এই যে মানে স্বাস্থ্য এবং শিক্ষা, কি এই মন্ত্রণালয়গুলোকে এখন বলা কি উচিত যে স্বাস্থ্য অবকাঠামো মন্ত্রণালয়, শিক্ষা অবকাঠামো মন্ত্রণালয়? কারণ এখান থেকে তো সেবা যেটা আসার কথা সেটাই আসছে না। সো আমি যেটা বলবো যে আবারও ওই পার্টটা আমি দেখতে চাই, কারণ বাজেটের 2টা পার্ট থাকে, একটা অর্থনৈতিক পার্ট হচ্ছে বরাদ্দ, আর একটা সাহিত্য পার্ট থাকে। সাহিত্য হচ্ছে অন্তর্নিহিত দর্শন যেটা থাকে। দর্শনের মধ্যে আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী উনি একটা আনতে পারছেন কিনা আমাদেরকে, একটা উনি যেটা বললেন ফিল গুড ফ্যাক্টর। ফিল গুড আমি পাবো যদি বুঝি যে না, আমরা সম্পূর্ণ সহানুভূতি দিতে চাই, কঠিন পরিস্থিতিতে ওনারা দায়িত্ব নিয়েছেন, সময় নেই, কিন্তু বাস্তবতাটা সঠিক অনুধাবন করেছেন কিনা, এবং যেই কৌশলী চিন্তা ওনারা উচ্চারণ করছেন সেগুলো আমাদের মধ্যে একটা
ঢেউ তুলতে পারছে কিনা। রাইট। আপা, আমরা যতদূর জেনেছি যে বাজেটের ট্যাক্সেশন সংক্রান্ত যে সিদ্ধান্তগুলো, তাতে বিদেশি বিনিয়োগটাকে মাননীয় অর্থমন্ত্রী খুবই উৎসাহিত করতেছেন এবং এখানে কিছু কিছু ব্যারিয়ার তিনি তুলে দিয়েছেন। একটা আমি জানি যে আইসিটি সেক্টরে ইনভেস্ট করলে আগে যেমন 49% পর্যন্ত শেয়ার হোল্ড করা যেত, সেই সীমাটা তিনি তুলে দিতে চাচ্ছেন। তার মানে বিনিয়োগকে তিনি আনতে চান, কিন্তু বিনিয়োগের পরিবেশ নিয়ে একটু আগে আপনি যেটা বললেন, ইজ অফ ডুইং বিজনেস এবং আদার্স যে ফ্যাক্টরগুলো আছে, সেটার সংস্কার বা সমাধান না করে শুধু বিনিয়োগ আনতে চাই, এই আকাঙ্ক্ষাটা কতটুকু রেজাল্ট দেবে বলে মনে হয়? আমরা কিন্তু গত বেশ কয়েক দশক ধরেই খুব সুন্দর করে দোকান সাজিয়ে বসে আছি, কেউ আসছেন না। কেন আসছেন না সেটা কিন্তু নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করছি না। আমরা বলছি ভিয়েতনামের চেয়ে আমাদের এটা ভালো, থাইল্যান্ডের চেয়ে আমাদের ওটা ভালো, ইন্দোনেশিয়ার চেয়ে অমুকটা ভালো, অথচ আমাদেরই দেশের ছেলে কালকে দেখলাম ভারতবর্ষে আমাদের যা মানে বাজেট, তার প্রায় অর্ধেকের কাছাকাছি অর্থ বিনিয়োগ করার জন্য একটা প্রস্তাব করেছেন। আমাদের দেশে করছেন না কেন? বিদেশি বিনিয়োগ আমরা আনবো, বিদেশিরা যখন আসবেন তার আগে তারা কিন্তু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসেন। আমি তো কমার্শিয়াল লয়ে, আমার সঙ্গে তো কথা হয়, তারা অনেক কিছু দেখে আসেন এবং আমরা যেভাবে দেখি তার চেয়ে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খভাবে দেখে আসেন। স্থানীয় ব্যবসায়ের পরিবেশ যদি ভালো না হয়, বিদেশিরা আসবেন না, স্বভাবতই আসবেন না। এবং স্থানীয় ব্যবসার পরিবেশ ভালো তখনই হবে যখন আমি আজকে বসে জানতে পারি যে আগামী 5 বছর আমার পলিসিটা কোন দিকে পলিসি যাচ্ছে। একই রকম থাকবে। আমি কালকে সকালে উঠেই দেখব না যে পলিসির এমন একটা পরিবর্তন হয়ে গেছে যে যে ভিত্তিতে আমি ব্যবসা শুরু করলাম তার সঙ্গে আর রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। কাজে এই জিনিসটাকে ভালো করে দেখতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধেয়। আপনি জানেন যে আমাদের এমসিসিআর বাজেট প্রোগ্রামেও বহুবার এসেছেন যখন বিরোধী পক্ষে ছিলেন। তিনি নিজেও ব্যবসায়ী, তিনি ভালো করে জানেন যে ওয়্যার দ্য শু পিঞ্চেস, আমাদের ব্যথাটা কোথায় লাগে। এবং সেটা লাগে যখন আমরা একটা অ্যাপ্লিকেশন করি, হ্যাঁও বলে না, নাও বলে না, 12 মাস ফেলে রাখে। এবং এটা আমি মানে 12 মাস এমনি বলছি না, নিজে মানে অভিজ্ঞতা থেকেই বলছি। আমার ইয়ে লাগে যে যখন একই ব্যবসা করছি, জিল্লুর ভাইকে যে সুবিধা দেওয়া হচ্ছে আমাকে সেটা দেওয়া হচ্ছে না। এক্সাম্পল, অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি। এরকম জিনিসগুলোকে কিন্তু দেখতে হবে। আর যেটা বললেন যে সহানুভূতি দিয়ে আমরা শুরু করব, সেটা কিন্তু বেশি দিন টিকবে না। রাইট। when push comes to shove, আমার ওই সহানুভূতি কিন্তু ওই জানলা দিয়ে বেরিয়ে যাবে। আমরা যেটা বুঝি যে অর্থমন্ত্রীর কাছে যেসব প্রস্তাব যায় বেশিরভাগই যৌক্তিক, যেহেতু আপনারা মাঠ পর্যায় থেকে প্রস্তাবগুলো তার কাছে যান, কিন্তু সরকার তার রাজস্ব বা আয়টা ওইটা কখনো হারাতে চান না। এই জন্য সবগুলো প্রস্তাবও যে সমানভাবে আমলে নিতে পারেন সেই সুযোগও তাদের হাতে কম, যেহেতু তিনি জালটা বিস্তৃত করতে পারছেন না বা নতুন নতুন খাত তার জন্য অনুসন্ধান করা একটু কষ্টকর হয়ে যাচ্ছে। এভাবে কি চলতে থাকবে? আসলে সংস্কারটা কোথা থেকে শুরু করলে এই ধারণা থেকে বের হয়ে আসা সম্ভব? আপনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন এবং এটা আমরা প্রতিটা এরকম প্রোগ্রামে বলে থাকি। দুদিন আগে আমি একটা বোধহয় ফেসবুক না পত্রিকায় দেখলাম একজন বলছেন যে বাংলাদেশের রাজস্ব কর্মকর্তা বা রেভিনিউ অফিসার প্রধানমন্ত্রীকেও পাত্তা দেন না, নাগরিককেও পাত্তা দেন না, কাউকেই পাত্তা দেন না। কেন? টাকা তার হাতে, টাকাটা আয় করে বা জোগাড় করে এনে তিনি দেবেন। তিনি যদি না দেন সরকার কিন্তু চলতে অসুবিধা ফেস করবে। এই জিনিসটাকে বদলে দিতে হবে এবং এটার জন্য যদি খুব ড্রাস্টিক ডিসরাপটিভ চেঞ্জ করতে হয়, বাংলাদেশ তো পৃথিবীর একমাত্র দেশ না যেখানে রেভিনিউ কালেকশন হয়। আরও তো 180টা 188টা দেশ আছে পৃথিবীতে। আমরা সেখানকার গুড প্র্যাকটিসেসগুলো এনে আমাদের মতো করে সাজিয়ে করতে পারবো না কেন? এখানে গুডউইলের এবং পলিটিক্যাল গুডউইলের একান্ত প্রয়োজন। একটা বছর কোমর কষে, 2 বছর কোমর কষে সরকার যদি বলেন যে 2 বছর কষ্ট হবে, আমরা করব, দেন উই উইল মুভ অন টু দিস। গত বাজেট যখন অন্তর্বর্তী সরকার দেন, আমরা কিন্তু সামনে একটা সংস্কারের দৃশ্যমান আলোচনা শুনছিলাম যে এনবিআরকে আলাদা করা হবে। এই বাজেটে কিন্তু সেরকম কোনো বড় ধরনের সংস্কারের ইঙ্গিত এখনও আমরা পাইনি, হয়তো বাজেট বক্তৃতায় আসবে। সংস্কার এবং সুশাসন, যেটা বাজেটে খুব স্পষ্টভাবেই আসলে রাখা সম্ভব, যেহেতু আমাদের আর্থিক সংস্কারের জায়গাটা অত্যন্ত দুর্বল। গত বাজেটে আমরা একটা দৃশ্যমান আলোচনা বা জোরালো আলোচনা ছিল যে এনবিআরকে আলাদা করা হচ্ছে বা ভাগ করা হচ্ছে, তো এখন পর্যন্ত এই বাজেট ঘিরে এরকম কোনো আলোচনা আমরা পাচ্ছি না, না ব্যাংক খাত ঘিরে, না রাজস্ব খাত ঘিরে, বা না আমলাতন্ত্র ঘিরে।
আপনার কি মনে না, হয়? গত বছরের কথা যেটা বললেন, তখন এটা সত্য যে সংস্কার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, কিন্তু ওই অর্থবছর আরেকটা বৈশিষ্ট্য ছিল, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে কোনো ধরনের আলাপ আলোচনাটাকে গুরুত্বপূর্ণ মনে করেননি। সো একটা একটা অ্যাপ্রোচের কিছুটা পরিবর্তন হয়েছে, যে রিভাইভিং দি ইকোনমি এটা গুরুত্বপূর্ণ, এটা একটা আলাদা গুরুত্ব পেয়েছে এখানে। কিন্তু আপনি যেটা বললেন যে সংস্কারের বিষয়টা এখনো এখানে এইবারে অত জোরালো, যা শুনে গেছি এনবিআরের কথা বলেছিলেন। এখন এনবিআরের ভাগ করাটা এটা একমাত্র সংস্কার সংস্কার নয়। নয় অ্যাকচুয়ালি, এবং সেটা অন্তর্বর্তীকালীন সরকার একভাবে করেছিলেন, ওনারা তো এটা বাতিল করেছেন, কিন্তু বাতিল করার সময় যেটা বলেছেন যে ওনারা অন্য প্রোগ্রাম নিয়ে আসবেন। মূল বিষয় হচ্ছে যে যারা পলিসি করবে তারা কালেকশনের সাথে থাকবে না, ওই প্রিন্সিপালটা হচ্ছে সংস্কারের মূল বিষয় অ্যাকচুয়ালি। এখন আমি যেটা বলবো, মানে একটা ব্যাপার হচ্ছে যে এই আমাদের কিছু, যেটাকে বলে গেড়ে বসা কিছু দুষ্ট চক্র আছে। রাজস্বর কথা যদি বলি, এই দুষ্ট চক্র তো হচ্ছে একদিকে হচ্ছে হয়রানি, আর এদিক দিয়ে হচ্ছে ফাঁকি। এই যে হয়রানি এবং ফাঁকি, এই দুষ্ট চক্রটাই হচ্ছে সংস্কারের পরিপন্থী। এবং এখানে আমরা তো ভুরি ভুরি উদাহরণ দিতে পারি হয়রানির ধরনটা কি, এবং সেটার সূত্র ধরে অ্যাকচুয়ালি যারা ওই নিজেদের একটা ব্যবস্থা করতে চায়, ওই ফাঁকির বিষয়টা। আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে সাথে আরেকটা বৈঠকে আলাপ হচ্ছিল, ওনারা এই ফাঁকির বিষয়টাও গুরুত্বপূর্ণ একটা হিসেবে নিয়েছেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো বিশ্লেষণটা করেছি, দেখিয়ে দিচ্ছি যে এই জায়গায় হাত দেওয়াটা জরুরি। মানুষকে অ্যাকচুয়ালি এই যে করের যে বিষয়টা, মানে এখানে একটা ভীতিকর জায়গা তো তৈরি করার বিষয় নয়, আগ্রহী করতে হবে মানুষকে। মানুষ কিন্তু দিতে চায় যদি সুযোগ পায় প্রপারলি, একটা ওরা যদি কনফিডেন্ট হয়ে যে আপনি যেটা ফিল গুড ফ্যাক্টর বললেন, দে ওয়ান্ট টু সাপোর্ট দ্য স্টেট, করতে চায়। কিন্তু আমি যদি দার্শনিকভাবে ধরে নিই, না এই যে ইকোনমিক অ্যাক্টরকেই শাস্তির কাঠগড়ায় দাঁড় করায় রাখতে হবে, তাহলে তো অ্যাকচুয়ালি সঠিক হলো না। সো সংস্কারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সংস্কারটা আমি একটু সতর্কতার সাথে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যাকচুয়ালি সংস্কার শব্দটা অতি ব্যবহৃত হয়ে গেছিল, এটার লক্ষ্য কোথায় কি কি হবে সেগুলো ঠিক পরিষ্কারভাবে উঠে আসেনি। কিন্তু প্রাতিষ্ঠানিক সংস্কার, উনি যেটা বললেন, দেশীয় বিনিয়োগকারীর আস্থা যদি তৈরি না হয়, বিদেশি বিনিয়োগকারী কোনোদিনও আসবে না। এবং এই যে আমি বললাম না, বাড়তি কাগজের বোঝা তৈরি করার প্রতি আমাদের অনিয়ন্ত্রিত একটা ঝোঁক আছে, এই যে লাইসেন্সিং ইয়েতে। এবং বিদেশের আপনার খেয়াল আছে, স্যামসাং একটা আসতে চেয়েছিল না, চলে গেল ইয়েতে, আপনার ভিয়েতনামে চলে গেছে। এই সেদিনও আরেকটা উদাহরণ শুনছিলাম, একজন ব্যক্তি উদ্যোক্তা বলছিলেন যে ওনার পার্টনার একজন, ও বলল যে তোমার সরকারও তো চায় না যে আমি আসি, কারণ লাইসেন্সিং ইত্যাদি যে প্রক্রিয়াগুলো এত জটিল যে এইখানে আসাটাই কঠিন একটা বিষয়, উনি তো লয়ার হিসেবে বললেন। সো সংস্কারটা আমি মনে করি খুবই জোরালোভাবে এটার একটা দর্শনের মধ্যে থাকা দরকার। কিন্তু সংস্কার একটা জাস্ট স্লোগান আকারে উচ্চারিত হলে এটার কিছু মানে আসে না, এটা কার্যকর পরিবেশের পরিবর্তনটা দরকার। আমলাতন্ত্রের সংস্কার নিয়ে আমার দু একটা প্রশ্ন আছে, এর আগে নিহাদ আপার কাছে জানতে চাই। বাজেট তো মোটামুটি একটা উৎসবের মতোই আমরা ফিল করি, কিন্তু এটা বাজেটের আগে অনেক আলোচনা হয়, অনেক কথাবার্তা হয়। নিশ্চয়ই ব্যবসায়ী সমাজ থেকেও আপনাদের একটা নতুন প্রত্যাশার জায়গা থাকে যে আমি হয়তো নতুন বাজেটে এরকম সুবিধাটা পাবো বা এই সংকটটা আমার থাকবে না। এই আনন্দের চেয়ে আতঙ্কটা বেশি জেঁকে বসে কিনা আপনাদের মধ্যে? আপনি এটাকে উৎসব এবং আনন্দ বললেন। দেখুন, কোনো দেশেই কিন্তু বাজেট নিয়ে প্রতি বছর এত রকমের আশা আকাঙ্ক্ষা থাকা উচিত নয়। ইট শুড বি এ স্মুথ প্রসেস, যে এটা একটা চলমান একটা জায়গায় আমরা যাব। আপনি পথ দিয়ে যাচ্ছেন, সেখানে হঠাৎ হঠাৎ করে চড়াই উতরাই এদিক সেদিক হয়ে গেলে কিন্তু সেটা খুব আনন্দদায়ক একটা যাত্রা হয় না। আর আপনি যেটা বলেন তার আগে আমি যেটা বললেন, ভাই যেটা বললেন, সেখান থেকে নিয়ে একটা বলি যে ব্যবসায়ী সম্প্রদায় কিন্তু সেখানে আপনাদেরও দায়িত্ব আছে, মিডিয়ার। ব্যবসায়ী সম্প্রদায়কে কিন্তু চোর ডাকাতের মানে পর্যায়ে
ফেলে দিয়ে বিবেচনা করার একটা প্রবণতা আমরা দেখি, যে আমরা ব্যবসা করি মানুষকে ঠকাবার জন্যে, সেটা কিন্তু ঠিক না। এবং এই দর্শনটা থেকে কিন্তু বেরিয়ে আসা প্রয়োজন। এখানে ফ্যাসিলিটেশন, রেগুলেশন এবং কন্ট্রোলের চেয়ে আমাকে একেবারে আসামি হিসেবে গলা চেপে ধরে আমার কাছ থেকে কর আদায় করতে হবে সেটা না। আমি দেব, আমাকে ব্যবসা করতে আপনারা দেবেন, স্মুথলি ব্যবসা করতে দেবেন, আমি স্মুথলি কর দেব। কিন্তু সেখানে আরেকটা জিনিসও আছে, নাগরিক হিসেবে এবং করদাতা হিসেবেও আমার একটা চাহিদা আছে। সেটা হচ্ছে যে আমার করের টাকা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সেটার একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে, সেটার একটা জবাবদিহিতা থাকতে হবে। আমি শ্রদ্ধেয় আবুল মাল আব্দুল মুহিত সাহেবকে এরকম একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমাদেরকে বলা হয় যে তুমি আরও কর দাও, আমরা যারা কর দিই, যারা কমপ্লায়েন্ট, আমাদেরকে বলা হয় যে আরও দাও। তো এটা অনেকটা একটা ফুটো ট্যাঙ্কির মধ্যে পানি ঢালার মতো, যে আমি পানি ঢালতেই থাকবো, আর ওই পানি ফুটোগুলো দিয়ে বেরিয়ে কোথায় চলে যাবে অপাত্রে, সেটার আমি কোনো হিসাব পাবো না। এরকম যদি হয় তাহলে কিন্তু এই যে কর আরোহণ, রাজস্ব আহরণ, এগুলো ব্যাহত হতেই থাকবে। কাজে একটা পজিটিভ মাইন্ডসেটে চলে আসা, সেটার জন্যে একটা পজিটিভ মুভমেন্টও লাগবে। এই যে দর্শনের কথা বলছেন, এই দর্শনটাকেও কিন্তু একটু পজিটিভ দিকে নিয়ে আসতে হবে। তো বাস্তবতা আমরা যেটা দেখছি যে এবার এনবিআরকে যে টার্গেটটা দেওয়া হবে 6 লাখ কোটি টাকা, আমাদের ওটার জন্য হিস্ট্রিতে, ওই ভয়েই এই কথাটা বলছি আপনাকে আমি। তার মানে আগের চেয়ে ভয়টা আপনাদের বাড়তে শুরু করেছে অলরেডি। হ্যাঁ, অলরেডি বাড়তে, আপনি আমার বন্ধুবর তো বলেইছেন কি ট্যাক্স টেরোরিজম, না কর সন্ত্রাস, ট্যাক্স টেরোরিজম। স্যার নাসিম মুজিব বলেছে। স্যার আমরা যদি ব্যয় বিভাজনটা এবার বাজেটে একটু চিন্তা করি, বাজেটের যতটুকু না আয় করার দিকে নজর, তার চেয়ে বেশি দেখছি ব্যয়ের বন্দোবস্তটা বড়। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে, এই বাজেট থেকে সেটা হয়তো শুরু করতে হবে, এবং সেটা 35,000 কোটি টাকার মতো বাড়তি বরাদ্দ এবার চলে যাবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পেছনেও আমার 15,000 কোটি টাকার বাড়তি বরাদ্দ থাকবে। এই বিভাজনগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আসলে আমাদের যে অর্থনৈতিক সক্ষমতা, তাতে কি এগুলো যৌক্তিক হচ্ছে কিনা? না, ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড যেগুলো, সেগুলো হচ্ছে সামাজিক নিরাপত্তা যা কর্মসূচি, সেটা চলে যাবে, কিন্তু সেখানে বরাদ্দটা বাড়বে এবার। না, সেখানে বাড়ছে সেটা বুঝতে পারলাম, কিন্তু ওটার সাথে আপনি আবার ওই ইয়েদের সিভিল সার্ভেন্টদের যে বেতন বৃদ্ধি, ওটা কিন্তু কোনো একটা ওই ধরনের প্রোগ্রাম নয়, এটা হচ্ছে পরিচালন ব্যয়। আমাদের কিন্তু একটা বিষয় হচ্ছে পরিচালন ব্যয়টা এক ধরনের অনিয়ন্ত্রিত, মানে অনিয়ন্ত্রিত এই অর্থে যে এটা কোনো সময় কমে না, সর্বক্ষণ বাড়ে। এইখানে অ্যাকচুয়ালি হতে পারে যে আমাদের মূল্যস্ফীতির ধাক্কা সবার উপর পড়ছে, এবং সরকারি কর্মচারীদের উপরও পড়ছে, তাদের বেতন বৃদ্ধির একটা বাস্তবতা হয়তো আছে বটে, অবশ্যই। কিন্তু সেটা মেনে নিয়েও যেটা বলা খুব প্রয়োজন যে আমাদের বহু অফিস আছে যেগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারি। সরকারি সাম্প্রতিক সময়ে প্রশ্ন তুলেছেন যে এতগুলো ইনভেস্টমেন্ট এজেন্সির কেন, একসময় হয়তো কেউ বলেছে যে খুব ভালো আইডিয়া করে ফেলো একটা, এখন ভাবছেন যেগুলো সব একত্রিত করা হবে। সেদিন একটা মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে আরেকটা অধিদপ্তর খোলার একটা, মানে উদ্দেশ্য হচ্ছে একটা, কিন্তু আরেকটা সমাধান হিসেবে আরেকটা অধিদপ্তর খোলা। সো বেতন বৃদ্ধির যে বিষয়টা, ওটার বাস্তবিক যে ব্যাখ্যা যেটাই থাকুক, একই সাথে নাগরিক হিসেবে আমাদের জোরালো দাবি শুধু নয়, আমাদের অ্যাকচুয়ালি বলবো যে দাবিটাই বলি আর কি, যে এই যে পরিচালন ব্যয়টা, এটাকে যৌক্তিক পর্যায়ে নিতে হবে। এটা ইন্ডিভিজুয়াল স্যালারির কথা বলছি না, সরকারের সার্বিক যে অবয়ব, অসংখ্য অফিস আছে যেগুলোর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা যায় অ্যাকচুয়ালি। এইখানে এই জায়গায় বড় ধরনের সাহসের একটা বিষয় আছে। এই সাহস অর্থমন্ত্রীর দেখাবার বিষয় নয়, এই সাহস হচ্ছে প্রধানমন্ত্রীর দেখাতে হবে। আপনি নিজে যেহেতু সরকারে বছর দিয়ে ছিলেন, সো ভেতরের যে অব্যবস্থাপনা অথবা যদি কোনো লিকেজ থেকে থাকে যেটা কমানো হয়তো সম্ভব, এই ধাক্কাটা আসলে কিভাবে আসবে, কিভাবে দিতে হবে? এটা কি আমাদের যে চলমান সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে থেকে ধাক্কাটা দেওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। মানে আমি বলছি যে এখন ব্যাপার হচ্ছে যে আপনার এই প্রশ্নের মধ্যে একটা হতাশার ভাব আছে, যে আপনি ধরে নিচ্ছেন যেটা সম্ভব না, এবং আপনি ধরে নিচ্ছেন এই কারণেই যে ধারাবাহিকভাবে আমরা সেটাই দেখছি। আমি বলছি যে সম্ভব। আমরা যদি এমন, নিহাত যেটা বলল,
আমরা যদি কেউ কিন্তু সাধারণ মানুষও রাতারাতি বাংলাদেশ সোনার চামচের একটা জায়গা হয়ে যাবে কেউ এক্সপেক্ট করে না, কিন্তু অন্য একটা পথ আমরা শুরু করেছি, ওই নিশ্চয়তা দেখতে চায়। প্রাথমিক সিগন্যালগুলো ওই ধরনের হতে হবে অ্যাকচুয়ালি। সো ওই সাহসটা তৈরি করাটা ইজ নট ইম্পসিবল। এবং এখানে আমি যেটা মনে করি বিশেষ করে সংস্কারের সুস্পষ্ট কয়েকটা জায়গা দেখানো দরকার। এই যে আপনি বললেন যে স্বাস্থ্য এবং শিক্ষায়, আমি তো আবার ওইটা দেখছি, এত শয্যার বেড উন্নীত করা হবে, ওই হসপিটাল আরও 3টা বিল্ডিং হবে, কিন্তু সেবার জায়গাটা আমাদের আউট অফ পকেট এক্সপেন্স কমবে কিনা আই এম নট শিওর, আমাদের সেবা স্বাস্থ্য সেবা বাড়বে কিনা আই এম নট শিওর। শিক্ষাতেও যদি একই হয় যে আরও অবকাঠামো বাড়লো, আরও হয়তো এখন আরও অনেকগুলো ইউনিভার্সিটি করার যদি পরিকল্পনা থাকে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের লার্নিং কোয়ালিটি এক ধরনের বড় ধরনের প্রত্যেকটা জেলায় জেলায় ইউনিভার্সিটি করার একটা আলোচনা অলরেডি তো আছে। এই আলোচনাটা কে করছে আপনি ওটা একটু দেখতে হবে। মানে এখানে হচ্ছে যে আমি যেটা মনে করি যে জেলায় জেলায় যে ইউনিভার্সিটির আলোচনাটা, এটাতে যেই গোষ্ঠী আলোচনা, এটা হচ্ছে অবকাঠামোর একটা আছে, কিছু পদায়নের বিষয় আছে, শেষ বিচারে ওই শিক্ষার উন্নতিটা মূল বিষয় থেকে যাবে। ব্যারিস্টার নিহাত কবির, যদি সংস্কারের প্রশ্নটা আমরা শুধু রাজস্ব বোর্ড ঘিরে করতে চাই, কি সংস্কারটা দরকার ওখানে? শুধু রাজস্ব বোর্ড হিসেবে না, যেহেতু আপনি কমার্শিয়াল লয়ার, আপনার দৃষ্টিতে আমি সেগুলো আমরা যে গত বেশ কয়েক বছর ধরে বলে আসছি, সেখান থেকে সরে আসার খুব একটা জায়গা নেই। সেলুর ভাই যেটা বললেন যে যারা রাজস্ব আদায় করবেন এবং যারা রাজস্ব নীতিমালা তৈরি করবেন, সেখানে একটা বিভাজন থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে রাজস্ব কর্মকর্তার সঙ্গে রাজস্ব প্রদানকারী আমরা যারা আছি তাদের সঙ্গে এই যে পার্সোনাল ইন্টারাকশনটা থাকা যাবে না, সেটাকে যতটা সম্ভব কমিয়ে আনতে হবে, যাতে রাত বিরাতে আমার বাড়িতে কর পরিদর্শক এসে হঠাৎ করে 15 বছরের একটা হিসাব দিয়ে না যান, যাতে আমি ভয় টয় পেয়ে কী করব আমি জানি না এরকম একটা অবস্থা না হয়। এই আস্থার জায়গাগুলো ফিরিয়ে আনতে হবে। আরেকটা হচ্ছে যে রাজস্ব আদায়ের পরে এই যে ব্যয়ের এখানে যেখানে চলে যাচ্ছে, আমি একটু আপনার প্রশ্ন থেকে সরে গিয়ে আমি একটু জেলুর ভাই যেটা বললেন সেটা আমি আগেও আপনাদের সঙ্গেও আলোচনায় বলেছি। এই যে ধরুন শিক্ষার খাতে আমরা কোথায় যেতে চাচ্ছি, আমার স্কুলে আমার বাচ্চা 10টা বছর লেখাপড়া করার পরে সে কি কি করতে পারবে? সে বাংলায় পড়তে পারবে, লিখতে পারবে, নিজের কি বলতে চাচ্ছে সেটা বুঝিয়ে বলতে পারবে, কমিউনিকেশন করতে পারবে, সে অঙ্ক XYZ করতে পারবে, তারপরে তার বুদ্ধিবৃত্তিক বিকাশ কতটুকু হবে, আমরা এগুলোর দিকে কতখানি নজর দিচ্ছি আমরা জানি না। স্বাস্থ্যের ক্ষেত্র, বিল্ডিংয়ের পর বিল্ডিং, আপনি বাংলাদেশে ঘুরে আসুন গাড়ি নিয়ে, শ্যাওলাপাড়া বহু বিল্ডিং দেখবেন, যুব উন্নয়নের বিল্ডিং, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের বিল্ডিং, স্কুলের বিল্ডিং, এটা সেটা। কিন্তু আমরা কোথায় যেতে চাচ্ছি? প্রতিটা জায়গায় প্রতিটা খাতে সেরকম লক্ষ্য ধরে 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 এই টাকাগুলো খরচ করে যেতে হবে, এবং প্রতিটা টাকার জন্যে আমি মূল্য যে পাচ্ছি, ভ্যালু ফর মানি পাচ্ছি, সেটা আমাকে বিশ্লেষণটা করতে হবে। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আমরা যদি বাজেটের অর্থায়নের কথা চিন্তা করি, ঘাটতি বাজেট বাংলাদেশের প্রেক্ষিতে একটা বড় ইস্যু, কিন্তু আমরা এই ঘাটতি বাজেটের সবচেয়ে বড় ধাক্কাটা যায় ব্যাংক খাতের উপরে। আমরা যদি প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ দেখি, ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থান এখন, ওদিকে সরকারের ঋণ প্রচুর, ব্যাংক খাতের যে অব্যবস্থাপনা দুর্বলতা সেগুলো নতুন করে আর না বললাম। এই অবস্থানে দাঁড়িয়ে আসলে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বা বিনিয়োগ, কর্মসংস্থান ইত্যাদি কতটা চাঙ্গা করা সম্ভব? না, আমি বলছি আমাদের স্টার্টিং পয়েন্ট খুব কঠিন, এটা নিয়ে হাপিত্যেশের কিছু নাই। আপনি যেটা বললেন আমাদের শুরুটা খুবই কঠিন, কিন্তু এর মধ্যেই আমাদেরকে দক্ষতা বের করতে হবে, ইনোভেশন বের করতে হবে। যেমন একটা স্টিমুলাস প্যাকেজও কিন্তু এর মধ্যে 60,000 কোটি টাকার। এখন ওটার একটু আমরা ইয়েটা দেখি, ভেঙে দেখি। 10,000 কোটি টাকার একটা আছে এগ্রিকালচারাল রিফিনান্সিং, ঠিক আছে, কিন্তু ওটা দিবে কাকে? ওই টাকাটা মানে ওটা টার্গেটটা কার? মানে এগ্রিকালচার হচ্ছে টার্গেট, কিন্তু কার মাধ্যমে? এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে। এখানে বক্তব্যটা হচ্ছে ব্যাংকরা কিন্তু, কমার্শিয়াল ব্যাংকস ফার্মারদের সাথে সম্পৃক্ত নয়।
ফার্মারদের সাথে কারা সম্পৃক্ত আরও জোরালোভাবে? ওরা হচ্ছে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো। এনজিও। সো এইখানে কিন্তু একটা দার্শনিক দেখলেন যে আপনি বললেন না আমরা দক্ষভাবে কি করব, 10,000 টাকার বরাদ্দ আমরা করলাম, কিন্তু ইমপ্লিমেন্টিং এজেন্সি চুজ করলাম ভুলটা, উইচ ইজ দ্য ব্যাংক। ওরা মূলত কি করবে, ওরা ওইটা অনলাইন করবে। তো একটা মিডলম্যানকে আমরা দিচ্ছি এটা, কিন্তু সরাসরি ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকেই টার্গেট করে দিতে হবে। একটা উদাহরণ দিলাম আর কি। আরেকটা বলি যে অনেক সময় যেমন প্রাথমিক শিক্ষায় একটা প্রোগ্রাম আছে, অনেক দিন ধরে চলছে, টাকা কিন্তু সামগ্রিক করলে মোটামুটি বড় ধরনের, স্কুল লার্নিং ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, স্লিপ বলে একটা প্রজেক্ট আছে। এই ছোটোখাটো প্রতিটা স্কুলে একটা ধরেন 50,000 থেকে 1 লাখের মতো একটা ওই লার্নিং ইমপ্রুভমেন্ট, ভালো উদ্দেশ্য, সবই করেছে। পিপিআরসি ইউনিসেফের সহায়তা একটা গবেষণা করেছে। ওখানে আমরা দেখলাম সবই উদ্দেশ্য ভালো, নিয়মের একটা অদ্ভুত জায়গা তৈরি করেছেন যে ঠিক আছে বরাদ্দ দেয়া হলো একটা স্কুলে, কিন্তু বরাদ্দটা প্রথমে দিবে না, প্রধান শিক্ষক নিজের পকেট থেকে খরচ করতে হবে। তারপরে রিইম্বার্সমেন্ট প্রিন্সিপাল, এইটা থেকে অ্যাকচুয়ালি ইজ ট্রু, ইজ গোয়িং অন লাইক দ্যাট। আমাদের এই যে রিইম্বার্সমেন্ট প্রিন্সিপাল, এই দেখেন এই ছোট্ট একটা প্রিন্সিপালের কারণে পুরো প্রোগ্রামটা কিন্তু ব্যাহত হচ্ছে। এই ধরনের আরও ওই যে দক্ষতার কথা বললেন, হামে এত শিশু মারা গেল, 5টা শিশু হাসপাতাল জেলা পর্যায়ে তৈরি হয়ে তালা খোলা হয় নাই। সেদিন আমি একটা ওয়েবিনারে চামড়া শিল্প নিয়ে করছিলাম, বিশ্বব্যাংকের সহায়তায় 11টা স্লটার হাউস ফ্রেশ তৈরি করা হয়েছে, তালা খোলা হয় নাই। ট্রমা সেন্টার একবার আমি গিয়েছিলাম এই ধামরাইতে, বছরের পর বছর তালা খোলা হয় নাই। অবকাঠামো তৈরি করছি, তালা খোলা হয় নাই। এই যে এগুলোই কিন্তু আপনি যে বললেন না যে এত কঠিনের মধ্যে আমরা কিভাবে করতে পারবো, এই জায়গাগুলোতেই নজর দিতে হবে, এইভাবেই নজরটা দিতে হবে। আমরা এইখানে কিন্তু ওই যেমন 10,000 কোটি টাকার রিফিনান্সিং এটার রং চয়েস অফ দি ইমপ্লিমেন্টার করছি, ওই স্লিপের জন্য প্রিন্সিপালটা রং, রিইম্বার্সমেন্ট, আবার এখানে অবকাঠামো তৈরি করে তালাটা খুলতে ভুল করেছে। সো এই ধরনের অদক্ষতা এবং নোন যে সিস্টেমিক ইনএফিশিয়েন্সি, এগুলো অতিক্রম না করলে আমাদের এই জাস্ট কথার ফুলঝুরি হিসেবে থাকবে। রাইট। আপা, আমরা রিফিন্যান্সিং দিয়েই একটু আপনার কাছে আসবো যে এর আগেও আমরা যতগুলো রিফিন্যান্সিং দেখেছি সেগুলোর পরিণতি যে খুব বেশি ভালো হয়েছে এটা বলা যাবে না, সুতরাং একটা আশঙ্কার জায়গা ওখানে আছে। তারপরে ব্যাংক খাতের বর্তমান যে বাস্তবতা, যদি ব্যাংকের উপর আমরা এই চাপটা দেই, আমাদের যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, এখানে কি কোনো উন্নতি হবে বলে আপনার মনে হয়? এটা উন্নতি না হলে তো অন্যদিকে এটার স্পিল ওভার ইফেক্টটা। দেখুন, শুধু এটা দিয়ে তো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথে উন্নতি হবে না। এ টাকাটা কারা পাবেন? বন্ধ বলা হচ্ছে যে বন্ধ এবং প্রকল্পকে এবং রুগ্ন প্রকল্পকে চালু করার জন্য। বন্ধ এবং রুগ্ন প্রকল্পকে চালু করা কিন্তু একটা নতুন প্রকল্প স্থাপন করার চেয়ে অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন। কাজে এটা কিভাবে হবে আমি এটা ঠিক বুঝে উঠতে পারছি না। তবে ব্যাংক খাতের কথা যখন বলছেনই, আমরা চেষ্টা করছি, বা আমাদের এর আগে ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ব্যাংক একীভূত করা, 5টা নন পারফর্মিং ব্যাংককে একীভূত করে একটা পারফর্মিং ব্যাংক করা কি সম্ভব? ওটা একটা নন পারফর্মিং ব্যাংকই হয়ে আছে এবং থাকবে। আমার তো মনে হয় যে সমস্ত ব্যাংকে এ ধরনের লোনস আছে, সেখানে ট্রেজারি থেকে একবারে মানে একটা হেডটা নিয়ে একটা পরিষ্কার একটা ব্যালেন্স শিটে আবার শুরু করা বোধহয় প্রয়োজন। আর আরেকটা যেটা বললেন, আমিও বললাম যে সারা দেশে ঘুরে বেড়ালে শাওলা পড়া অনেক ভালো উদ্দেশ্যে করা ইনফ্রাস্ট্রাকচার খুঁজে পাবেন। বটগাছ হচ্ছে একদিকে, শাওলা পড়ছে আরেকদিকে। এখানে দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেলস। উপর বড়ভাবে মানে বড় পরিপ্রেক্ষিতে আমরা বাজেটটা দেখব, কিন্তু ওই যে প্রত্যেকটা জায়গায় যেখানে আমার টাকাটা খরচ হয়েছে সেটার হিসাবটা আমাকে নিতে হবে এবং সেটাকে কার্যকর করতে হবে। আফটার অল এর চেয়েও তো অনেক কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ শুরুই হয়েছিল 1971 সালে 16 ডিসেম্বরে। তখন তো এগুলো কিছুই ছিল না, এরকম একটা স্টুডিও তো ছিল না। অনেক কিছু আছে আমাদের, কিন্তু সেটা কার্যকর করে সেটা থেকে আমার ভ্যালিউ বার করে এগিয়ে যাওয়ার জন্যে যে দৃঢ়তা দরকার, যে ভিশনটা দরকার, এবং যে সে কঠিন পরিশ্রমটা দরকার,
আমরা কিন্তু করতে পারি সেটা, কিন্তু সেটা আমাদেরকে করতে দিতে হবে। রাইট, আমরা শেষ দিকে চলে এসেছি। দুজনের কাছে 30 সেকেন্ড করে একটা প্রশ্ন, যে আপনার 3টা প্রত্যাশা এবং আপনার 3টা পরামর্শের কথা জানবো। স্যার, আফটার ইউ। আমি অর্থনৈতিক দর্শন যে সেকশনটা, রাজনৈতিক অর্থনৈতিক দর্শন, সেটাতে জোরালো একটা বক্তব্য দেখতে চাই যে বাংলাদেশের এই যে ডাবল ট্রানজিশন, সংকট থেকে উত্তরণ, আবার নতুন একটা রোড ম্যাপে আমাদেরকে তুলে দেওয়া, এটা একটা দেখতে চাই। 2 নম্বর হচ্ছে যে এই যে সংস্কারের বিষয়টাকে মুখে না বললেও সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ দেখতে চাই, যেটা আমাদের মনে একটা সিগন্যাল দিবে যে সংস্কারের গুরুত্বটা ওনারা অনুধাবন করেছেন। আরেকটা হচ্ছে যে বরাদ্দের এই যে জনতুষ্টিবাদের একটা বিষয় থাকে, সেটা থেকে মুক্ত হয়ে তারা যেন এই যে বরাদ্দের আমরা বিন্যাসটা বরাদ্দের যেটা বিন্যাস বলছেন। এবং বরাদ্দের কার্যকারিতার উপর গুরুত্বটা জোরালো দেন। নজর দেন। আপা, রাজনৈতিক অর্থনীতির কথা জেলুর ভাই বললেন, আমি সামাজিক অর্থনীতির কথাটা বলতে চাই, সোশ্যাল ইকোনমি। আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজের বিভিন্ন স্তরে মূল্যবোধের একটা নিদারুণ অবক্ষয় এসে গেছে। সে ব্যাপারে এই সরকারের কাছ থেকে শুধু বক্তব্য না, কার্যকর ভূমিকাও চাই, কারণ সেটা না হলে সব কিছুই বৃথা, ওই মাঝি 16 আনাই বৃথা হয়ে যাওয়ার মতো সেই কবিতার। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে যে আমরা ব্যবসায়ীরা এবং সরকারের বিভিন্ন এজেন্সি বহু বছর ধরে কাজ করে আমরা জানি যে কোন কোন জায়গায় সংস্কারগুলো, ইজ অফ ডুইং বিজনেস, রিডিউসিং কস্ট অফ বিজনেস, ইমপ্রুভিং লজিস্টিক্স, কোথায় কাজ করতে হবে আমরা জানি, সেগুলো যেন এবার কার্যকর করা হয়। এবং ফাইনালি জনগণের টাকা খরচ হবে, এটার একটা জবাবদিহিতা থাকতে হবে। পাবলিক প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনে এবং মনিটরিংয়ে নাগরিকের যেন একটা ভিউ এবং সংশ্লিষ্টতা বা ভিজিবিলিটি যোগ্যতা থাকে। থাকে, সেটা দেখতে চাই। আমরাও সেই প্রত্যাশা করি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, এর সাথে শেষ করছি আজকের আয়োজন। ভালো থাকবেন আপনারা সবাই।